আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক একটি ভয়াবহ ঘটনা ঘটেছে বাংলাদেশে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্দিগ্ধ আছেন বলা চলে। খুবই জটিল অবস্থা। জুলাই বিপ্লবকে যারা ধারণ করতেন, অর্থাৎ জুলাই বিপ্লবের যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তার মধ্যে ওসমান হাদি অন্যতম। এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়েও এই হাদি কিন্তু কোনো রাজনৈতিক দলে যোগ দেন নাই, কোনো চাওয়া পাওয়া কিছুতে না থেকে তিনি কিন্তু এই জুলাই বিপ্লবের পক্ষে, জুলাই বিপ্লবকে ধারণ করে ক্রমাগত কথা বলে গেছেন। এবং তার কথাবার্তা ছিল অনেক বেশি স্ট্রেট কাট, সরাসরি কথা তিনি সরাসরি ভাবেই বলেছেন। মাঠে যেমন ছিলেন এবং সেই মাঠেই তিনি ছিলেন। তো সেই হাদির উপরে যেই প্রাণঘাতী হামলা, পাশের একটা মোটরসাইকেলে এসে চলন্ত গাড়ি থেকে নিখুঁত ভাবে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে গতকাল দুপুরে বাংলাদেশ সময় 2:30টার দিকে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে জুলাই বিপ্লবীরা কতটুকু নিরাপদ, হাদির উপরে এই হামলার পেছনের কারণ কি হতে পারে, এক্ষেত্রে ইউনূসের ব্যর্থতা কি, এক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতা কি, যে প্রসঙ্গগুলো আসছে এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ মেজর সুমন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অত্যন্ত শর্ট নোটিসে আমার সঙ্গে যোগ দিলেন। কিভাবে দেখেন এই যে জুলাই বিপ্লবের সুবিধাভোগী সরকার কিন্তু রাষ্ট্র ক্ষমতায়, মানে সবাই কিন্তু জুলাই বিপ্লব বেচেই খাচ্ছে। কিন্তু ওই যে জুলাই বিপ্লবের গ্রাফিতি, শহীদদের বিভিন্ন ছবি দেখবেন ডক্টর ইউনূস ফেরি করে বেড়াচ্ছে বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে, বিভিন্ন দেশে যেখানে যাচ্ছে বই একটা নিয়ে যাচ্ছে, বই একটা নিয়ে যেমন করে তুলে দিচ্ছে। মানে জুলাই বিপ্লবটা বেচতেছে এই সরকার। জুলাই বিপ্লবীদের যে নিরাপত্তার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু উদাসীন। আমি যদি বলি যে ওসমান হাদি কিন্তু গত কয়েকদিন ধরে বলছিল যে তাকে বিভিন্ন নাম্বার থেকে তাকে থ্রেট করা হচ্ছে, তাকে পরিবারের উপরে থ্রেট আসছে, এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানে, কোনো পদক্ষেপ কিন্তু নাই। তার চেয়েও বড় কথা হচ্ছে, আলোচনা শুরুতে আমি আপনাকে আওয়ামী লীগের একটা টেলিগ্রাম যে কনভারসেশন গুলো হয় তাদের ষড়যন্ত্রের, সেই জায়গাটা একটু শোনাতে চাই। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত 5 মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন, আমাদের কথাবার্তা শুনে আসছেন, তারা জানেন আমাদের একটি টিম, যে টিমটি সবসময় কাজ করার কথা। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন্ড যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পোস্টিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সুমন ভাই, আপনি বুঝতে পারছেন একদম সুনির্দিষ্ট ভাবে তারা কিন্তু বলছে, কিন্তু 11 তারিখ মেনশন করে বলছে। এবং তারা বলছে এটা তাদের থার্ড ফেজ। হাসিনা যে হুমকি দিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে, এখন তারা বলছে এটা পুশিন হচ্ছে, বাইরে থেকে অস্ত্র ঢুকছে বা সন্ত্রাসী ঢুকছে। তো এরপরেও কিন্তু আমরা কিন্তু সরকারের বা গোয়েন্দা সংস্থার কোনো তৎপরতা দেখি নাই। তো আপনি কি মনে করেন, কারা করলো, ব্যর্থতাটা কোথায়, আপনার বিশ্লেষণ কি? ব্যর্থতার জায়গাটা একটা রাষ্ট্রে যখন কোন এই ধরনের কোনো মর্মান্তিক ঘটনা ঘটে, আমি আল্লাহর কাছে অবশ্যই দোয়া করছি যিনি হাদিকে আমাদের মাঝখানে রাখবেন এখন, এবং যেই সংগ্রামটার জন্য, যেই বিপ্লবের জন্য হাদি সব থেকে সোচ্চার ছিলেন, সেটার একটা পরিণতির ক্ষেত্রে আমরা তো অবদানটা দেখতে পাবো। সে কারণে এটা মর্মান্তিক যে এখানে একটা হামলা হয়েছে। সরকার যে কোনো সময় এই ধরনের ঘটনার জন্য তাকে দায় নিতেই হয়। প্রথম কথা, এখানে সরকারকে দায় নিতে হবে। এখন জিনিসটা আসি প্রথমে, কারা এটা বা কি কারণে করতে পারে, আপনি যে জিনিসটা বলছেন, দেখেন প্রথম একটা জিনিস, এই হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে প্রথমে যে জিনিসটা বারবার উঠে আসছিল সেটা হচ্ছে যে বিএনপি এটা করছে, বা তার নির্বাচনী প্রতিপক্ষের নাম আসছিল, তারা করছে এই ধরনের জিনিসপত্র। দেখেন এই জিনিসটাতে একটা সম্ভব নাকি, হাদি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, কিন্তু তার জায়গায় সেই ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ছিলেন বিএনপি থেকে মনোনীত, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী। এবং সাধারণ একটা হিসাবে, যুক্তি হিসাবে, কেউ কখনো এই ধরনের জিনিস নির্বাচনী প্রতিপক্ষ করে না, করে একটা তৃতীয় পক্ষ। এবং সে জানতো অতটুকু ম্যাচুরিটি, ধরেন মির্জা আব্বাসের কিন্তু অনেক ক্ষমতা, সেই ক্ষমতা এখানে সে থেকে ভয়ঙ্কর হতে কিছু করতে পারে আমি জানি না, বাট এই ধরনের কাজটা খুব কাছাকাছি হয়ে যায়, এবং এই ধরনের কাছাকাছি সেবা তার লোক করবে না, বা বিএনপি থেকে কেউ করবে না, এটা আমরা এটা স্বাভাবিকভাবে বুঝি। তাহলে কি জামাত, এনসিপি এমন কেউ জিনিসটা করতে পারে? দেখেন সে সব নির্বাচনে সবার প্রার্থী আছে, বাট কেউ কখনো নির্বাচনের এলাকায় একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে এই ধরনের আঘাত করা বা তাকে হত্যা ষড়যন্ত্র করা মানে কিন্তু তার পপুলারিটি বাড়ায় নিয়ে যাওয়া, এবং যারা এটা করছে তার বিরোধী যারা আছে তারা সবাই অ্যাকচুয়ালি নিচে নেমে যায়, তখন সেই ক্যালকুলেশন আসে না। দেন আসে আপনি যে টেলিগ্রাম কনভারসেশনটা আমরা শুনলাম, এটা কিন্তু 9ই ডিসেম্বর, আজকে থেকে 3 দিন আগে। তো সেটা আওয়ামী লীগের লোকজন আপাত দৃষ্টিতে তারা করেছে। এবং দেখেন আমরা বাইনাও যতটুকু এখনো 100% সমর্থিত না, এখানে পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন আসছে যারা এটার সাথে জড়িত ছিল, যে দুইজন, তারা দুইজনই হচ্ছে ছাত্রলীগের নেতা অথবা কর্মী, দুইটা এলাকার। তো তারা যেভাবে বলছে, যেভাবে এই জিনিসটা চায় তারা করতে, এই জিনিসটা একটা প্ল্যানের মধ্যে আছে। ঢাকা এবং চট্টগ্রামে তারা এই ধরনের জিনিসগুলো, অনেকগুলো জিনিস করবে। এখন সেই হিসাবে জিনিসটা কিছুটা মিলে যায়।
আবার আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা তো গত 1 বছর ধরে দেখে আসছি যে আওয়ামী লীগ বলে যে তারা নির্বাচন চায়, নির্বাচন বিঘ্নিত হোক, এই ধরনের কিছু চায় না। তো তার মানে জিনিসটা কি, মানে এটা তো যারা করছে তারা জানে যে এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা, প্রাণঘাতী হামলা, এই জিনিসগুলা নির্বাচনকে বানচাল করার বা নির্বাচনকে পিছাই দেওয়ার একটা কাজ হইতে পারে, সেই দিকে যাইতে পারে। তো আওয়ামী লীগ তো সেই জায়গায় হাঁটবে না, কারণ তারা, আমরা তো শুনছি তারা নির্বাচন চায়। না, সুমন ভাই এখানে একটু যে জায়গাটা আছে, আওয়ামী লীগ কিন্তু তাদেরকে সহ নির্বাচন চায়, মানে ইনক্লুসিভ নির্বাচন চায়। তো আওয়ামী লীগের মনে কিন্তু এই ভয়টাও আছে যে একবার যদি নির্বাচন হয়ে যায়, একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে ক্ষমতায়, তাহলে তাদের ফিরে আসার পথ আরো কঠিন হয়ে যাবে, এমন একটা ভাবনা আছে কিন্তু। জি, আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসছিলাম যে আমরা এতদিন শুনে আসছি, বাট এখন কিন্তু সিনারিও ইজ লিটল ডিফারেন্ট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নির্বাচনটা চাচ্ছে বা যেটার কথা বলে, এইটা সে কল্পনা করে নাই। সেখানে তার অংশগ্রহণের একটা সে সুযোগ চাচ্ছিল, সেই সুযোগ অনুযায়ী বা সেটা এখন সে দেখতেছে না। তার মানে আওয়ামী লীগও কিন্তু এই পর্যায়ে যায় যে সে নির্বাচনটা বানচাল করার জন্য বা প্রার্থীর উপরে হামলা করার জন্য সে চেষ্টা করতে পারে। সেখানে তার মানে আমি 50% আওয়ামী লীগকে বা তার সংশ্লিষ্টতা আনতে পারি। এর মধ্যে 100% অ্যাকচুয়ালি কাকে আনতে পারি, যারা অ্যাকচুয়ালি এখানে এক ঢিলে 2 বা 3 পাখি মারতেছে, সেটা আমি আনবো। আমরা জানি একটা অংশ আছে দেশের ভিতরে কাজ করতেছে, যাকে অনেক সময় অনেকে ডিপ স্টেট বলে, মানে হয় সরকার বা প্রশাসনের ভিতরে একটা প্রশাসন, যারা চায় যে এখন নির্বাচন হবে না। 2 নাম্বার, তারা চাচ্ছে যে না, দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এখন, যে পরিবেশের ধোয়া তুলে তারা বলতে পারবে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। এখন এটা তারা কিভাবে চাচ্ছে দেখেন, এই যে আজকে হাদির উপর, ওসমান হাদির উপরে যে আক্রমণটা হলো, সেটাতে হচ্ছে কি, এক হচ্ছে নির্বাচন আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউতে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখনো দেশ পুরোপুরি তৈরি না, সেই জিনিসটা এস্টাবলিশ করা। 2 নাম্বার জিনিস হচ্ছে একই সাথে যারা আপনি বলছেন জুলাই বিপ্লব, সেই সময় এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের অনেক সোচ্চার কণ্ঠ কিন্তু বিড়ালের কণ্ঠ হয়ে গেছে। হাদি সেই জায়গায় ছিল না, হাদি কিন্তু সবসময় সোচ্চার কণ্ঠ ছিল আছে এখনো। তো সেই ধরনের কণ্ঠগুলাকে একটা হামলা করে বাকিদেরকে বোঝানো যে জুলাই বিপ্লবের সাথে যারা আছো তারা সাবধানে থাকো। 3 নাম্বার দেখেন জিনিসটা, এই যে আমরা জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং সেই ক্ষেত্রে তার উপরে প্রাণনাশের যে সংখ্যাটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা শুনছিলাম, সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমে ভ্যালিডেট হয়ে গেল। মানে কি, এখন যারা অ্যাকচুয়ালি তার উপর যদি প্রাণনাশের হুমকি থাকে, যারা সেটা তার আইদার তার কাছে বলছে যে তো তুমি আসলে পরে কিন্তু মারা পড়বা, অথবা তারা মনে মনে পরিকল্পনা করছে, সেই জিনিসটা কিন্তু তারা এখন একটা আজান দিয়ে জানাই দিল যে দেখো হাদিরে ফেলে দিছি, তুমি আসলে তোমার পরিণতি একই রকম হবে। তো এটা যারা করতে চাচ্ছে, আপনারা জানেন, এটা আমাদের ধারণা আছে যে আমাদের মধ্যে যে অস্থিরতা, আশঙ্কা, সেগুলো আমরা আশা করছিলাম যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসেন, সেই আশঙ্কা অনেকটাই কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে হাঁটবে, এই জায়গাগুলা। সুতরাং যারা নির্বাচনটা চায় না এখন হোক, যারা চায় নির্বাচন যদি হয়ও, সেই ক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক, তারা যাতে নির্বাচনের টিকেটে না থাকে সেইটা, এবং একই সাথে একটা মেসেজ দেওয়া যে তারেক রহমান আপনি আসবেন না, যদি আসার সাহস করেন আমরা আপনাকে আঘাত করার সক্ষমতা রাখি। এই কারণে যদি কেউ করে, সেটা তো বিএনপি করবে না, সেটা জামাত করবে না, কিছুটা অংশ আছে আওয়ামী লীগের, আর 100% হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যাদেরকে বলি ডিপ স্টেট, তাদের করার সম্ভাবনা আছে, এবং এই ক্ষেত্রে তারা এই 3টা গোল অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে আমার ধারণা। এখন এই ক্ষেত্রে আমাদের কি বড় চিন্তা উচিত সেটা আমরা পরে আলোচনা করতে পারি। ধরেন সুমন ভাই, ধরেন আমি যদি বলি যে আওয়ামী লীগ কিন্তু ধরেন 5ই আগস্টের পরে হাসিনা সহ সবাই কিন্তু ক্রমাগত থ্রেট করে গেছে, ক্রমাগত। তারপরে ওসমান হাদি গত কয়েকদিন ধরে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানাচ্ছে যে তাকে কিভাবে থ্রেট করা হচ্ছে। এবং সর্বশেষ এই যে টেলিগ্রামের যে অডিওটা আমি শুনলাম 9 তারিখের, যে এরকম একটা সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে এরকম একটা ঘটনা তারা চেষ্টা করবে, 11 তারিখ থেকে তারা আরো অ্যাকশনে যাবে, কঠিন অ্যাকশনে নামতেছে। তো আমাদের ধরেন ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, এসবি আছে, এদের কাজটা কি? মানে এরকম একটা থ্রেটের কথা যখন আসে, তখন তার কি কাজ, মানে নাকি তারা নেপথ্যে এইসব ঘটনার সঙ্গে যুক্ত? মানে আপনি জানেন যে আমি কিন্তু ইউনুসের এই গত 15-16 মাসে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে আমরা দেখি নাই। আওয়ামী লীগের মানে যারা সন্ত্রাসের তালিকাবদ্ধ সন্ত্রাসী, তাদেরকে অ্যারেস্ট হয়নি, সেই পরিমাণ অস্ত্র উদ্ধারও কিছু হয় নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে সেনাবাহিনী মাঠে, তারপরেও আমরা কিছু দেখি নাই। কিছু মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন আমরা গ্রেপ্তার দেখেছি। তো সেই জায়গাটা এই ব্যর্থতা কার? মানে এত গোয়েন্দা সংস্থা পুষে আমার লাভটা কি যদি আমরা এসব খবরই না পাই? গোয়েন্দা সংস্থার জায়গায় আমি আসছি, তার আগে আমি বলছি যে ধরেন 9 তারিখের অডিও, এবং তার আগে থেকে অবশ্যই আপনি বলছিলেন হাসিনা নিজে থেকে, হাসিনার মানে ওবায়দুল কাদের, দেন হাসান মাহমুদ, দেন বেনজির, পুলিশের জাজ। আমরা জানি পুলিশ এখনো অনেকাংশেই পুলিশের ভিতরে যারা আছে তারা বেনজিরের দ্বারা নিয়ন্ত্রিত, বা বেনজিরের কথা শুনতে তাদের অনেক ভালো লাগে। তো সেই পরিস্থিতিটা তো আমরা অনেকদিন ধরে দেখে আসছি। সেই জায়গায় আমি যদি স্পেসিফিক্যালি 9 ডিসেম্বরের সেই অডিও থেকে শুরু করি, সেইখান থেকে শুরু করলে জিনিসটা মূলত প্রশাসন এবং পুলিশের উপর বর্তায় যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেবার জন্য। এটা তার এখন গোয়েন্দা তথ্যের জায়গায় নাই, এটা এখন একটা ভিজিবল থ্রেট হয়ে আসছে, সুতরাং পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এখন আমি যদি সরকার হিসাবে জুলাই বিপ্লবকে মনে করি
ধারণ করি মনে মনে যদি আমাদের সরকার প্রধান প্রফেসর ইউনূস উনি নিজে থেকেই বলেছেন যে এরাই আমাকে এই জায়গায় বসাইছে, মানে ইভেন সরকারকেই বসাইছে তাহলে তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে যেখানে ভারত থেকে, হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে সেখানে থ্রেট আসছে, সেই জায়গায় তাদের নিরাপত্তা জিনিসটা নিশ্চিত করা, ওই আমি শুধু 2-3 জনকে আমি এপিসি পাঠিয়ে সবসময় প্রোটেকশন দিব তা না। যারা কোনো পার্টির ভিতরে না গিয়ে নিজ থেকে নিজ দায়িত্বে এই সংগ্রামটা জারি রাখছেন, তাদের প্রতিটি জনের নিরাপত্তার দায়িত্ব পুলিশের মাধ্যমে, পুলিশের ভিতরে যে গোয়েন্দা সংস্থা আছে তাদের মাধ্যমে নিশ্চিত করাটাও সরকারের দায়িত্ব। এবং এই 3 দিনে কোনো ভিজিবল এফোর্ট না নেওয়া, জিনিসটাকে হালকাভাবে দেখা, উদাসীনতার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। এখন আসলে আপনি গোয়েন্দা ব্যর্থতার যে জিনিসটা আনলেন, অবশ্যই এটা একটা ব্যর্থতা। এখন এখানে একটা জিনিস হয়তো আমি 2 জন পছন্দ করবে, 5 জন পছন্দ করবে না, বাট জিনিসটা হচ্ছে সত্য। আমি কাউকে খুশি করার জন্য না, সত্য বলার জন্য বলছি যে আমাদের গোয়েন্দা বাহিনী যারা গত 15 বছরে খুনি হাসিনা, পতিতা হাসিনার হাতে একটা দানব হয়ে উঠছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠছিল, যারা গুম খুন থেকে শুরু করে সমস্ত কিছু করতো, এতই শক্তিশালী তারা ছিল, তাদেরকে ছোঁয়া যেত না। জুলাই বিপ্লবের পরে আমরা সেই খুনিটার চেহারাই কিন্তু মাথার মধ্যে রাখছি ভাই। বাট আমরা কি তার বিপরীতে, এখন প্রশ্ন আমাদের সবার উচিত, সেটা সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল থেকে শুরু করে আমি সবাইকে বলবো, আপনারা কি এমন কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে আমাদের এই গোয়েন্দা সংস্থা যারা হাসিনার সঙ্গে এই 15 বছরে খারাপ কাজ করছে, তারা এখন আপনাদের অধীনে তো আছে, এই সরকারের অধীনে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই, আপনারা কি তাদেরকে শক্তিশালী করা বা তাদেরকে অ্যাকচুয়ালি তারা যেভাবে কাজ করার ধরন আছে সেইভাবে কাজ করার জন্য তাদেরকে ফ্রিডম এবং সাহস দিয়েছেন? দেন নাই। আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলি, আপনারা প্রমাণ দেখান কতগুলা ডিজিএফআই এবং এনএসআই এর থ্রেট অ্যাসেসমেন্ট আপনারা নিয়েছেন, কতগুলা আপনারা মিটিং করেছেন, গেলে পরে আপনার ওই 3-0 আমি সেখানে পাবো, এর বেশি আর কোনো 0-র উপরে উঠবে না। এখন দেখেন ভাই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, তাহলে বুঝবেন যে এখানে ব্যর্থতাটা কিভাবে হয়েছে। সেটা হচ্ছে আমার ভিতরে, আপনার ভিতরে, ভারতের ভিতরে, আওয়ামী লীগ, বিএনপির ভিতরে, জঙ্গিদের ভিতরে, সন্ত্রাসীদের ভিতরে, সব জায়গায় কিন্তু তাদের লোক কন্ট্যাক্ট গুলো তারা এস্টাবলিশ করে। এই করার ফলে তারা হয় কি ভিতরে ভিতরে আপডেট পাইতে থাকে প্রতিনিয়ত, যে ঠিক আছে তারা কিভাবে চিন্তা করতেছে, তাদের কি এমন কোনো পরিকল্পনা আছে, তারা কি কোনো কিছুর জন্য সংগঠিত হচ্ছে। যখন সে আগাম একটা ধারণা পায় তখন তারা একটা পেন পিকচার ড্র করে, সেটা করে আগাম সরকারকে বলে যে দেখো আমাদের ধারণা মতে এই সংস্থা এই দেশের মদদে অথবা এই রাজনৈতিক দলের মদদে এমন একটা জিনিস করার চিন্তা করছে, এবং তাদের টার্গেট হচ্ছে কারা, এই লোকজন বা এই সরকারের সংস্থা। তখন সরকার তার অন্যান্য যে বাহিনী, পুলিশ আছে, এসবি আছে, ডিবি আছে, তাদের মাধ্যমে সেই থ্রেট গুলাকে কাউন্টার করে বা মিনিমাইজ করে। এখন যে সমস্যাটা হলো, আপনি আজকে ডিজিএফআই, ডিজি বা এনএসআই, ডিজির সাথে কথা বলেন, তারা একটা কথাই বলবে, অবশ্যই সেটার কথাটা তাদের জাস্টিফাই করতে হবে, যে তাদের ভয় কি, তারা যদি এখন ওই সমস্ত নেটওয়ার্ক গুলো চালু রাখে, ইভেন ইন্ডিয়ার ভিতরে তাদেরকে কথা বলতে হয়, তখন আপনি আবার বলবো যে তুমি ইন্ডিয়ার সাথে কিসের জন্য যোগাযোগ রাখছো, তোমার সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ কি। আমাদেরকে এই সাইকেল থেকে বের হয়ে আসতে হবে। ভারত চায় 3টা জিনিস, আমি আগে বলছি, আমাদের ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তি যাতে এক না হয়, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের নিরাপত্তা সংস্থা, আর্মি, এরা যাতে সব থেকে দুর্বল থাকে, কোনো কাজের কাজ না করতে পারে, এবং আমাদের দেশের ভিতরে যাতে আওয়ামী লীগের হিন্দুত্ববাদী বয়ানটা আওয়ামী লীগের মুখ থেকে বের হয়। এখন এই জায়গায় আমরা গোয়েন্দা সংস্থাকে নিজেরাই কিন্তু অকার্যকর করে রাখছি। আপনি বলতে পারেন তাদেরকে সেই সাহস বা ডেডিকেশন নাই, তারা সরকার বলুক না বলুক তারা নিজ থেকে সেটা করতে পারে না, অবশ্যই পারে। বা সেক্ষেত্রে সবসময় একটা রাজনৈতিক সরকার আসলে যেই সুবিধা থাকে, রাজনৈতিক সরকারের আমলে তারা গুম খুন করুক, যাই কিছু করুক, রাজনৈতিক সরকার তাদেরকে শেল্টার দেয়। তাদের মনে এই একটা ভয়, আমার যেটা মনে হয় একটাই ভয়, যে আমি যদি নিজে থেকে একবারে কিছু করি, ওই পর্যন্ত যাই, আমার এতে কোনো প্রোটেকশন দেওয়ার নাই। তো আমি বলবো গোয়েন্দা সংস্থার ব্যর্থতা অবশ্যই আছে, বা সেই গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ করে রাখছে কে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। তাদের ওইটুকু চিন্তা করার হয়তো ক্ষমতা নাই, বা সেই গোয়েন্দা সংস্থাকে যারা নিয়ন্ত্রণ করে আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং সেই লোকজন, এবং কিছু কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী উনিও, ওনারা কিন্তু ওই হাইটে জিনিসটা চিন্তা করতেছেন না, যে আমাদের নিজের ভালোর জন্য, যেখানে ভারত প্রতিনিয়ত নতুন নতুন ডিপ স্টেট, নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য আমাদের অবশ্যই স্ট্রং, দেশপ্রেমিক এবং ডেডিকেটেড গোয়েন্দা সংস্থার দরকার। গোয়েন্দা সংস্থাকে কেটে না, গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজে লাগানোর জন্য সেটা করা দরকার, এবং এই ক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা আছে। সুমন ভাই, ধরেন এই অথর্ব ইউনূস তার অথর্ব উপদেষ্টা পরিষদ নিয়ে জুলাই বেছে বেছে খাচ্ছে। আমি তো প্রথমেই বলছি যে সে জুলাই বিপ্লবের একটা বই বানাইছে, ছবি দিয়া, গ্রাফিতি দিয়া, ওইটা সে সব জায়গায় বেচে। সে যখন প্রয়োজন হয় ওই গ্রাফিতি বা ওই জুলাইয়ের সামনে নিয়ে আসে, এটার বাইরে তার কোনো ভূমিকা নেই। আপনি দেখেন যে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটিতে সে ফরমাইশি তদন্ত এবং আলামত ধ্বংস করার অভিযুক্ত। রিপোর্ট সাবমিট হয়েছে 30 তারিখ, আজকে 12 তারিখ, 12 দিন সে এখনো তার পদে বহাল। আইজিপি বাহাদুর, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে এই জুলাই বিপ্লবে মানে বিডিআর হত্যাকাণ্ডের সময় সে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে ঘটনাকে উন্নয়নে প্রভাবিত করছে, এবং এই বাহাদুর কিন্তু বিডিআর কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে। তারপরে কিন্তু 12 দিন পরেও কিন্তু সে বহাল। কিন্তু তো এই অথর্ব সরকার ইউনূসের নোবেল দিয়ে আমি দুয়ে পানি খাবো, না তার 30 থিওরি দিয়ে আমি দুয়ে পানি খাবো? তো মানে আমাদের জুলাই বিপ্লবের সবচেয়ে বেনিফিট নিয়ে এই উপদেষ্টা পরিষদ এবং ইউনূস ফাজলামি করতেছে, মানে সবগুলো জায়গায়। আমি যদি নিরাপত্তা উপদেষ্টার কথা যদি বলি আপনাকে, ধরেন আমরা জানি যে জেনারেল মুজিব সহ
মানে হাসিনার যারা আমাদের ডিজিএফআইতে ছিল, যারা আর্মির গুরুত্বপূর্ণ জায়গায়, মানে বাংলাদেশের টোটাল ম্যাপিং যাদের কাছে আছে, টোটাল ইনফরমেশন যাদের কাছে আছে, সন্ত্রাসী গোষ্ঠী থেকে শুরু করে, আপনি জানেন যে ডিজিএফআই এনএসআইডি যারা কাজ করে তাদের সাথে, যেটা আপনিও বলছিলেন, সবার সঙ্গে যোগাযোগ আছে। মানে সন্ত্রাসী গ্রুপ বলেন, জঙ্গি গ্রুপ বলেন, ভালো গ্রুপ বলেন, ইসলামিক গ্রুপ বলেন, বা মানে কমিউনিস্ট গ্রুপ বলেন, সবার সঙ্গে যোগাযোগ থাকে। এরকম ইনফরমেশন নিয়ে যে গ্রুপটা হাসিনার সাথে ইন্ডিয়াতে বসে আছে, আপনি কি এ পর্যন্ত শুনেছেন যে আমাদের খলিল বা আমাদের কেউ ইন্ডিয়াকে বলছে যে এদেরকে তোমরা কেন আশ্রয় দিচ্ছে, এদেরকে ফেরত দাও? হাসিনার ক্রমাগত থ্রেটের পরে কি তারা ইন্ডিয়াকে না বলুক, আন্তর্জাতিক মহলকে তারা বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমার দেশকে অস্থিতিশীল করার, ইনসাইটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা চলছে, সন্ত্রাসী কার্যক্রম চলছে? কোনো পদক্ষেপ কি দেখেছেন? আমাদের খলিল তো অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য 2 দিন আগে লাভ দিয়ে চলে গেছে বেহায়ার মতো। ফলাফল কি? আপনার এখানে আমি যে জিনিসটা বলি, আপনি বলে ফেলছেন অলমোস্ট পুরোটা। এখানে আমি শুধু বলবো টেকনিক্যাল দিক থেকে দেখেন, ভারত সবসময় একটা বলার চেষ্টা করতেছে যে ইভেন যদি কেউ সাহায্যপ্রাপ্ত হয় বা কারো বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকে, সে অবস্থায় সে তাকে, মানে যদিও এক্সট্রাডিশন চুক্তি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা তারা দিতে পারবে না যদি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। সেটা তারা দেয় না, বা পৃথিবীর অনেক বেশি দেয় না। এখন দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা কি উচিত ভাই? ওনারা যাদের কথা বলতেছেন আমাদের সরকারের, ওনারা এত উঁচু মাপের মানুষ, আমার মতো ছোট মানুষ ওনাদেরকে স্ট্র্যাটেজি শিখাইতে যাবো না। বাট সাধারণ আমার মতো মানুষ যদি এটা বুঝে, আপনারা কেন বুঝেন না? একটা হচ্ছে হাসিনা হইল গিয়ে পচা রদ্দি মাল, ওকে ফেরত আনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন, যাদের কাছে এমন, তারা বিরোধী দল, আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত অনেক সেন্সিটিভ ইনফরমেশন ওনাদের কাছে আছে, যেটা গত 15 বছর কি গত 54 বছরও অনেক চেষ্টা করেও বের করতে পারে নাই। সেই ইনফরমেশন তাদের কাছে আছে, কারা কোথায় অপারেট করছে, এগুলো আপনার তো সিকিউর করা দরকার। এবং আপনি সরাসরি ভারতকে বলতে পারেন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমার হাসিনা দরকার নেই, তোমরা যদি মনে করো তার সাজা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রেখে দাও, সে ভাত তাক খাক, আরো মোটা হোক, নো প্রবলেম। বাট যারা আছে বিভিন্ন বাহিনী বা অন্য সংস্থার, যারা রাজনৈতিক কোনো পরিচয় নাই, তুমি তাদেরকে ফেরত দিতে বাধ্য। বিকজ সে শুধুমাত্র যে তার নামে মামলা চলতেছে তা না, সে একজন পলাতক, যার পাসপোর্ট নাই। তো সেই ক্ষেত্রে যদি বুদ্ধি থাকতো, হাসিনার চিন্তাবাদ রেখে এই যে যাদের কাছে সেন্সিটিভ ইনফরমেশন আছে, আজকে ভারত যদি চায় কোনো কিছু করবার জন্য, তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। এবং আপনারা জানলে একটু আশ্চর্য হবেন, ভারতের মোস্ট অফ দ্য অপারেটিভ কিন্তু এখন ঘুমিয়ে আছে। বিকজ তারা জানে তাদের এখানে অপারেটিভ রাখবার থেকে ইম্পর্টেন্ট জিনিস তাদের নিজেদের দেশের ভিতরেই আছে। সেই ইনফরমেশন, সেই নলেজ, সেই অ্যাসেট তাদের কাছ থেকে তারা সবকিছু নিচ্ছে। এবং তাদের পক্ষে আমাদের যে কোনো, আমাদের সরকার প্রধান থেকে শুরু করে একজন যে রিক্সা চালায়, জীবিকা নির্ভর করে, তাকে পর্যন্ত তারা যদি হিট করতে চায়, সেটা তাদের কাছে এখন অনেক বেশি সহজ ভারতের পক্ষে। এখন এই জায়গাটাতে আমি বলবো, ওই আগের হাতির প্রশ্নতেই আমরা আসি। দেখেন এত মানে কি প্ল্যানটা আমরা যতটুকু বুঝতে পারছি, এই যে ফয়সালের কথা আমরা, এই যে 2জন যারা ঘাতক ছিল তাদের একজনের কথা বলা হচ্ছে, এখনো পুলিশ কনফার্ম করে নাই। সেই ফয়সাল কিন্তু গত বছরে আটক হয়েছিল অস্ত্রসহ, 2টা অস্ত্রসহ, সে তো জামিনে আছে। সে আওয়ামী লীগের চিহ্নিত নেতা, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, সে কিন্তু আছে এখনো। তার বিরুদ্ধে সে আটক হওয়ার পরে র্যাবের দ্বারা, তারপরেও মামলা হওয়ার পরে সে জামিনে আছে। কেন আছে ভাই? আমি কাকে জিজ্ঞাসা করবো? বিচার বিভাগকে জিজ্ঞাসা করবো, পুলিশকে জিজ্ঞাসা করবো, সরকারকে জিজ্ঞাসা করবো? আপনাদের মধ্যে থেকে একজন একটু অন্তত চোখের লজ্জা সেরে আমাদের সামনে এসে বলেন তো ভাই, এই ধরনের লোকজনকে আপনারা জামিন দিচ্ছেন কেন? তো এই জিনিসটা। আর দেখেন ভাই, আওয়ামী লীগের লোকজন, এরা ছাত্রলীগ বা অন্যান্য কিছু, এটা আমি আপনি সবাই জানি। সরকারে যে আসে, এরা হচ্ছে, এদের আসল পরিচয় এরা সন্ত্রাসী। এরা যেই সরকারই আসবে পরবর্তীতে তার মধ্যে জয়েন করবে। সুতরাং আমি যদি সেই দলীয় পরিচয় বা অন্যান্য কিছু উঠতে থেকে আমি মনে করি সন্ত্রাসী, তার জায়গা হচ্ছে জেলে অথবা ফাঁসির দড়ি, এর বাদে আর কিছু নাই। সেইভাবে যদি ডিল করা হয়, একটা সরকার যদি সেভাবে সক্ষম হয়, তাহলে আমরা এই ধরনের থ্রেট আজকে হাদির উপর গেছে, কালকে কার উপর আমরা তো জানি না, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো ভাই। সুমন ভাই, আমি যদি আপনাকে দেখাই, ধরেন এই একটা ছবি আমরা পেয়েছি, যে ছবিটা দেখা যাচ্ছে যে হাদির পাশের এই ছেলেটাকে তারা টার্গেট পয়েন্ট আউট করছে। এবং আমি যদি দ্বিতীয় ছবিটা দেখাই, এই ছবিটায় দেখেন এই ছেলেটা, যেটা আমরা বলছিলাম যে সে র্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিল, সেম ছেলে। তো এখন ধরেন আপনি এখন খোঁজ নিয়ে দেখেন যে এই জামিন কে দিচ্ছে, কে টাকা খাইছে, টাকা খাওয়াতো। এখন আমাদের ইন্টারিম যাদেরকে বসাইছে, এদের মধ্যে 50% টাকা খায়, টাকা খাওয়া ছাড়া কোনো কাজ করে না। এদের ইঙ্গিতে সবকিছু হচ্ছে, বিচারক নিয়োগ থেকে শুরু করে বদলি, জামিন, সবকিছু টাকা পয়সার সঙ্গে যুক্ত। তো এই জবাবটা কে দিবে? তো এখন ধরেন আমি খুবই মানে এই টোটাল বিষয়টা নিয়ে। এবং ধরেন আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, জেনারেল মুজিব থেকে শুরু করে আমাদের যে পুলিশের এসবি যে মনিরুল, এরা তো ইন্ডিয়াতে, এরা কিন্তু আদৌ বরখাস্ত হয়েছে কিনা সেটাও আমরা জানি না। আর বরখাস্ত হইলেও তো ধরেন একটা দেশের আর্মি বা পুলিশের, বিশেষত আর্মির একটা অফিসার LPR অবসর নেওয়ার পরেও 3 বছর পর্যন্ত সে আর্মির আইনের আওতায় থাকে। জি। এবং এটা ইন্টারন্যাশনালি কিন্তু স্বীকৃত। ধরেন একটা ফোর্সের লোক যদি পার্শ্ববর্তী দেশে যে দেশটা আমার শত্রু দেশ বা যে দেশটা আমার ক্ষতি করতে চায়, এরকম একটা দেশে যদি আমার দেশে ইনসাইটমেন্ট ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি? সরকার তো কিছু করতেছে না, সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা পেয়েছেন আপনি? মুজিবের ব্যাপারে এখনো কি সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী, বা সেই জায়গায় আন্তর্জাতিক রুলটা কি হতে পারে? আপনি কি কোন ধারণা আছে?
না, এই ব্যাপারে আন্তর্জাতিক আইন কি সে ব্যাপারে আমার আসলে খুব পরিষ্কার ধারণা নাই। বাট আমাদের যে সেনাবাহিনীর কথা বলেন, সেনাবাহিনীর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তাদের যে উত্তর হচ্ছে যে আমরা তাদেরকে বরখাস্ত করে দিছি, সে তো আমাদের সেনাবাহিনীর কোনো পার্ট না, তারপরে সে কোথায় গেছে না গেছে সেই জিনিসটা আমরা জানবো কিভাবে? ভাই, এটা টেকনিক্যালি ওনারা বলতে পারেন যে কোথায় গেছে না গেছে, বাট আমরা তো ভিতর থেকে জানি যে আমাদেরকে অনেক সময় অনেক হাদিস শোনানো হয় যে তুমি এর আন্ডারে কেন এইভাবে কথা বলতেছো, তোমার তো সেই রাইট নাই, বিকজ তুমি অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আন্ডারে আছো। তুমি, আমরা যখন দরকার হবে তাদের আইনটা আমার মুখকে সেলাই করার জন্য বলবার, তখন তারা সেই আইন দেবে আমার উপর খবরদারি। আর যেখানে জেনারেল মুজিবকে পালায় না তো, তাকে জাস্ট হ্যান্ড ওভার করা হয়েছে ইন্ডিয়ার কাছে। রয়ের দাবি ছিল, ভাই আমাদের তো, আমরা তো আগামী 2-1 বছর তোমাদের বাংলাদেশে ওইভাবে অপারেট করতে পারবো না, তো আমাদের বাংলাদেশে তোমাদের সব থেকে যে ভালো ভালো অ্যাসেট গুলো আছে বা এজেন্ট আমাদের ছিল, তাদেরকে আমাদের এখানে মেহমান হিসেবে রাখো, আমরা তাহলে তাদের থ্রুতেই অনেক কিছু করতে পারবো। সেই জায়গাটাতে তারা পেয়ে গেছে। এখন এটা আমরা অনেক কিছুতে বলি, এটা আর্মি কিন্তু দায় এড়াই যেতে পারবে, বিকজ টেকনিক্যালি যখন সে একজন বেসামরিক নাগরিক হয়ে গেছে, সে দেশের ভিতরে যদি কোনো কিছু করে সেক্ষেত্রে সেটার জন্য আর্মি চাইলে তাকে আনতে পারে। বাট এটা তো ভাই সরকারের একটা অবশ্যই দায়িত্ব ছিল। ভাই বরখাস্ত করলেও তো সে সেনা আইনের আওতাতেই এখনো আছে 3 বছর। অবশ্যই যদি মনে করা হয় সেক্ষেত্রে সেনা আইন প্রয়োগ করা যেতে পারে, এটাতে কোনো দ্বিধা নাই। এই ব্যাখ্যা আমি বললাম যে এটা আপনি প্রয়োগ করবেন কি করবেন না, সেটা কারা সেটা চাচ্ছে কি চাচ্ছে না সেখানে ডিপেন্ড করে। এখানে আমি একটা ছোট মানুষ, কি কথা বলছি আমরা এতদিন, বলেন একটা কোন জিনিস হয়েছে, একটা কোন কথা? সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে দেশ চালান যিনি প্রফেসর ইউনুস, আমাদের কোনো কথা কি তারা শুনছেন? বা শুনলে পরে তারা হয়তো হেসে উড়াই দিয়েছেন যে আমরা পাগলের প্রলাপ বলতেছি। ভাই দিন কিন্তু খারাপ দিন আসছে আপনাদের, আমাদের বলেন না। মানে এক ল্যাংড়া বাকি সব ল্যাংড়া নিয়ে বসাই দিছে। খলিল এক ল্যাংড়া, জেনারেল হাফিজ এক ল্যাংড়া, সব ল্যাংড়া নিয়ে বসাইছে। নিরাপত্তা একটা অমুক উপদেষ্টা, সব ল্যাংড়া, অপদার্থের গোষ্ঠী, কিচ্ছু হয় না। হাসিনা আমাদের বর্ডারে যেভাবে মাসছে, এখনো কিন্তু বর্ডার ক্লিন চলতেছে। কোনো শব্দ পাচ্ছেন আপনি? কোনো শব্দ নাই। মিডিয়া প্যাসেজদের নিয়ন্ত্রণে, মিডিয়ার কোনো ভূমিকা আছে? নাই। তো এখন আমরা আসলে করবো কি? ধরেন নির্বাচন স্থগিত করার কি উদ্যোগ আসতে পারে? আমি শুনতে পাচ্ছি যে হাইকোর্টে রিট হবে, এরকম কিছু আভাস কি আপনি পেয়েছেন কিনা? যে কালকে একটা রিট হবে যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না, নির্বাচন পিছায় দাও, আপনার কোনো পর্যবেক্ষণ কি আছে? এখন এটা বললেন না যে আমি আবার এদের সাথে জড়িত নাইলে আমি কিভাবে জিনিসগুলো জানি। আমরা গত পরশুদিন থেকে শুনছিলাম যে হ্যাঁ, যেই পক্ষ আপ্রাণ ভাবে চেষ্টা করতেছে যে দেশে যাতে কোনো নির্বাচন না হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমি একদম ভিতরের কথাটা বলতেছি ভাই, জিনিসটা আমার নলেজ হিসেবে এটা যে সত্য সেটা নাও হতে পারে। সেটা হচ্ছে তারা একটা পরিকল্পনা করেছিল যে ঠিক আছে নির্বাচন কমিশন তাফসিল ডিক্লেয়ার করুক 11 তারিখে, এবং একটা ভাব হবে যে হ্যাঁ ঠিক আছে নির্বাচনের দিকে রাস্তায় তো আমরা হাঁটতেছি। বাট ওনারা রবি বা সোমবারে হাইকোর্টে 2টা রিট করবেন। 2টা রিটের একটা হবে আইন সংক্রান্ত জটিলতা এবং ধারা উপধারা দেখাই তারা বলবার চেষ্টা করবে হাইকোর্টকে যে তোমরা নির্বাচন কমিশনকে বড় কারণ দর্শাও যে কেন এই ধারার ব্যত্যয়ের কারণে এই ইলেকশন বাতিল হবে না, বা এগুলো সংশোধন না করা পর্যন্ত ইলেকশন বাংলাদেশে হতে পারে না। দ্বিতীয়, তাদের প্ল্যান আইন শৃঙ্খলার যে অবনতি বা এই কারণে এখন ইলেকশন হওয়া যুক্তিযুক্ত না, হাইকোর্ট থেকে একটা রিট করে সেটা নির্বাচন কমিশনকে বলা। এবং আমরা জানি আইনকে চালায়, বিচার বিভাগকে চালায়, শেষমেশ যে সিদ্ধান্ত এই সমস্ত ক্ষেত্রে আসে আসলে কার ইচ্ছা থেকে। তো আমার যেটা ধারণা, তারা হয়তো সরকারকে কনভিন্স করছিল, সরকার মুখ রক্ষার জন্য একটাতে জিতে আসতো রিটে, যে হ্যাঁ আমরা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, সুতরাং আমরা এই রিটে জিতে গেছি। বাট আরেকটাতে তারা সেন্সাইড ভুল করে নিজেরা হেরেকে, ও আচ্ছা এই কারণে তো আসলে নির্বাচন করা সম্ভব না। এটা আপনারা সরকার, আপনারা প্লিজ মাইন্ড করেন না যে জিনিসটা, যে পরিকল্পনা আপনাদের ভিতরে যদি ডিপ স্টেট থাকে বা কেউ থাকে এইভাবে প্ল্যান করতেছিল, এখানে কোনো ভাইবন্দি নাই ভাই। আমি এটা বলে দিলাম যে আপনাদের এই পরিকল্পনা রবি সোমবারে আছে, এখন পরিকল্পনা নিয়ে আপনারা আগাবেন হয়তো। বাট দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, তাদের জন্য এবং আমাদের জুলাই আন্দোলনে যারা যোদ্ধা তাদের জন্য আমার স্পষ্ট একটা অনুরোধ, এটা আমি বার্তা বলবো না, আমি কোনো রাজনৈতিক নেতা না। আমরা যদি আজকে এই অবস্থায় বলি বা জিকির তুলি যে আচ্ছা দেশ তো এই পুলিশ প্রশাসন তো ব্যর্থ, এখানে নিরাপত্তা দিতে পারতেছে না বা অন্যান্য কিছু, সুতরাং এখন নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, পিছায় দাও, নো। তাহলে কিন্তু ভারত, হাসিনা এবং ডিপ স্টেট তাদের যে চাওয়াটা যে নির্বাচন এখন হবে না, সেখানেই তারা বিজয়ী হয়ে যাবে। আমরা তাদেরকে সেই বিজয়ের স্বাদ দিব না। আপনি বলেন আমরা জুলাই বিপ্লবের সময় যে ছাত্ররা, আমি তো ভাই আমার সেই সাহস হইতো না জিন্দেগিতে, তারা তো গুলির সামনে চলে আসছে, গুলি খাইছে, তারপরে তো দাঁড়ায় গেছে। আজকে এক হাদি, আল্লাহ তাকে গাজী করুক, এই আজকে এক হাদি উপর হামলা হয়েছে, আরো হয়তো হবে, তা বলে কি আমরা পিছাই যাব? ভয় পেয়ে বলবো যে না নির্বাচন হবে না বলে তাদের অ্যাকচুয়ালি যেই পরিকল্পনা আছে সেটাকেই তারা বাস্তবায়ন করতে দিব? নো। আমাদের যে জিনিসটা আগে বলছি, সমস্ত রাজনৈতিক দল, যদি সমস্ত না হয় অন্তত বিএনপি জামাত, তারা একটা জায়গায় এসে বলুক আমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, মাথা উঁচু করে আমরা এই ধরনের জিনিস হতে দেবো না। আমাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে অনেক নাই। এবং যদি আল্লাহ করুক জনাব তারেক রহমান, আমি বিএনপি করি না ভাই, সুতরাং কথাটা আমি ওই সেন্সে বলছি, দেশের পক্ষ থেকে বলছি, জনাব তারেক রহমানের যদি সুযোগ হয় দেশে আসার জন্য, ঠিক আছে, খুব খারাপ কিছু হলে ওনার উপর আক্রমণ আসবে ভাই, সেই লেগাসি নিয়েই, সেই বীরত্ব নিয়েই তুমি আরো 100 বছর ঘোষণা দেখলাম 25শে ডিসেম্বর উনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। যখন ওনার এই জিনিসগুলো যখন ঘোষণা আসছে বা গতকালকেই এটা ডিসিশন হয়েছে ভাই, তখনই তো আমরা দেখতেছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তাকে সামনে দেখাতে চাইছে যারা এই পরিকল্পনা, যারা চাচ্ছে উনি দেশে আসবেন না, বিএনপি ভিতরের একটা অংশ হতে পারে এবং ডিপ স্টেট,
তারা এই ধরনের ঘটনা ঘটে তাকে বলবার চেষ্টা করবে তোমার উপর। বাট উনি তো সাহসী মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, দেশের সব থেকে বড় রাজনৈতিক দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, ওনার নিশ্চয়ই সাহস আছে, উনি আসবেন। বিএনপির আমাদের আসতে হবে, নির্বাচন করতে হবে এবং এদের এই পরিকল্পনাকে বানচাল করে দিতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। না, বিএনপির ভেতরের একটা অংশ সক্রিয় তারেক রহমানের জন্য দেশে না আসে, কারণ ওদের লুটে পুটে খাইতে সুবিধা হয়। এটা তো আমরা সবাই জানি, নির্মম হলেও সত্যি, নির্মম হলেও সত্যি সেটা। তো এখন ধরেন যে আমি একটা প্রসঙ্গে একটু দেখাতে চাই যে ধরেন ইউনূস সাহেবের গালি দিয়ে কি করবেন আপনি দেখেন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আপনার ধরেন বিপ্লবের একটা সম্মুখ সারিতে ছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন আর কোনো দলে জায়গা হচ্ছে না, কিন্তু সে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে এই ঘোষণাটা দিছে। এবং আপনি যদি দেখেন যে তার ভেরিফাইড ফেসবুকে সে একটা ভিডিও বিবৃতি দিচ্ছে, আমি যদি বিবৃতিকে একটু পরে শোনাই। তিনি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, বিপুল সংখ্যক কর্মী বা প্রচলিত নির্বাচনী ব্যবস্থার মতো অর্থ এসব আমার নেই। আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। তিনি আরো বলেন, আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। অসংখ্য প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। অর্থাৎ এই বেটাও জুলাইতে বেসতেছে। সে কিন্তু 16 মাস ক্ষমতায় ছিল, সে জুলাই বিপ্লবের যারা আহত, যারা শহীদ পরিবার, তাদের পাশে ঠিক মতো দাঁড়ায় নেই। জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য সে কোনো পদক্ষেপ নেয় নাই। সে প্রটোকলে ঢুকছে, তার এপিএস পিএস শত শত কোটি টাকা চুরি করছে, ইতিমধ্যে দুদকে সেই মামলা গেছে। সে নিজে ধোয়া তুলছি পাতা। এপিএস 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া যাবে, 150 কোটি টাকা পাওয়া যাবে। আসিফ মাহমুদ জানে না এটা? সো এই দেখেন অবস্থাটা, মানে আপনি যদি বেড়া দিলেন, সে বেড়াই ঘেট খাইতেছে। এবং ডক্টর ইউনূসের গত 16 মাসের সবচেয়ে বড় ভালো কাজটা হচ্ছে জুলাই বিপ্লবের বিষয়টা নিয়ে জাতিসংঘকে দিয়ে তদন্ত করানো। এবং আমার মনে হয় যে এরপরে ডক্টর ইউনূসও কোন একটা চক্করে পড়ে গেছে। আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, বাট সেটা আমার কিছু বিশ্বাস করতে নিজের কাছে খারাপ লাগে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের যে ব্র্যান্ড ভ্যালু আছে, উনি যেভাবে জাতিকে এক করতে পারতেন, সেই জায়গায় তাকে লোকে ভুল বুঝায় জাতিকে বিভক্ত করার জায়গায় অ্যাকচুয়ালি উনি হাঁটছেন। যেটা আমরা দেখতে পাই ঐকমত্য কমিশনে মুনির হায়দারের মতন লোক, যে চিহ্নিত ভারতীয় এজেন্ট, রয়্যাল এজেন্ট, তাকে দিয়ে কিভাবে দেখেন আমরা কিন্তু ঐকমত্যে শেষ পর্যন্ত আসতে পারিনি। ইভেন জুলাই সনদটাও কিন্তু শেষ পর্যন্ত একটা ছেঁড়া খোড়া, একটা কাটাছেঁড়ার একটা জুলাই সনদ হয়েছে। তো এই জায়গায় প্রফেসর ইউনূস অবশ্যই উনি আত্মসমর্পণ করেছেন, ওনার মতন ভালো লোক, যোগ্য লোক আত্মসমর্পণ করেছেন। এটা আমাদের জন্য শুধু লজ্জার ব্যাপার না, আমাদের ভবিষ্যতের জন্য সেটা একটা অশনি সংকেত। এবং এই জায়গায় আমি অবশ্যই মনে করবো যে আমরা কাকে বিশ্বাস করবো না। আমি যদি অ্যালাউ করেন একটা জিনিস, এটা আমার মতামত, সরি আপনার অনুষ্ঠানে এসে আমি বলছি, জনাব তারেক রহমান গত 3 দিন আগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে উনি বক্তব্য রেখেছেন। এবং সেখানে সব থেকে অ্যাপ্রিসিয়েট করার জিনিস যেটা হচ্ছে, উনি সেখানে একজন রিটায়ার্ড মেজর জেনারেল, যিনি একসময় ডিজি এসএসএফ আমাদের স্পেশাল তার ডিজি ছিলেন, তার কাছে কোনো একটা কারণে একটু বলেছেন যে দুর্ব্যবহারের কারণে উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটা ট্রেন্ডের উনি সূচনা করলেন, যে রাজনৈতিক শীর্ষ পর্যায়ের লোকও যে মাফ চাইতে পারে, তার যদি ভুল হয়ে তাকে মনে করে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আমার একটা প্রশ্ন জনাব তারেক রহমানের কাছে, আপনি কার কাছে মাফ চাইলেন? উনি হচ্ছেন জেনারেল রুমি, ফাতেমি রুমি। এখন আমার যদি হিসাবটা ভুল না হয় এবং আমরা যতটুকু তথ্য, শুধু গোয়েন্দা তথ্য না, মোটামুটি এটা নিশ্চয়ই তারেক রহমান জানেন, এই ফাতেমি রুমি উনি হচ্ছেন 111 আনবার পিছনের জেনারেল মইনুর সাথে সব থেকে বড় কারিগর জেনারেল ফাতেমি রুমি। আমি সত্যি কথাটা বলছি, আপনার যদি বক্তব্য থাকে অন্য কোনো চ্যানেলে বা এই চ্যানেলে এসে বলতে পারেন। দেন আমাদের বড় যেটা 111 আনলেন, যেখানে উনি বেগম জিয়া ঠিক বুঝতে পেরেছিলেন যে কোথায় ষড়যন্ত্র হচ্ছে, বাট জেনারেল ফাতেমি রুমি উনি ডিজিএসএসএফ, বেগম জিয়ার সব থেকে কাছের লোক, উনি বললেন যে না এমন কিছু না, মইনু থাকবে, কোনো কুটুকুচি হবে না, 111 হবে না। সে একটা চাল উনি চালেন। দেন 111 এর পরে যখন জেনারেল মইনু আহমেদ ভারতে গিয়ে ঘোড়া মইন হিসেবে পরিচিত হয়ে ফেরত আসলেন, তার আগে ছিলেন জেনারেল চিফ অফ আর্মি স্টাফ, রেসপেক্টেড ম্যান, বাট উনি হয়ে গেলেন ঘোড়া মইন। সাথে কে নিলেন? একমাত্র মিলিটারি পার্সন হিসেবে ডিজিএসএসএফ গেল ওনার সফর সঙ্গী হয়ে 2008 সালের ফেব্রুয়ারিতে। তাই ডিজিএসএসএফ প্রোটোকল হিসেবে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ছাড়া অন্য কারোর সাথে ভিজিটে যেতে পারে না। উনি জেনারেল মইনের সাথে কেন গেলেন? বিকজ ভারত বলছিল, ভাই এই যে লোকটা আছে যে আমাদেরকে 111 আনবার ক্ষেত্রে হেল্প করছে, সেই জেনারেল রুমিকেও তুমি সাথে নিয়ে আসো, জেনারেল মইন। এবং জেনারেল রুমি আগেও কিন্তু বিএনপির শাসনামলের প্রথমে উনি কিন্তু 5 বছর উনি চাকরি করেছেন এসএসএফ লেফটেন্যান্ট কর্নেল হিসেবে, পরবর্তীতে উনি ডিজি হিসেবে পরের দ্বিতীয় টেনিয়রে ছিলেন। তো বিএনপির কোথায় কি আছে, নেতৃত্বের দুর্বলতা কোথায়, সক্ষমতা কোথায়, সেই জিনিসগুলো ভারতের কাছে বুঝাই বলার জন্য জেনারেল রুমির মতন একজন লোকের থেকে আর কে পারফেক্ট হতে পারে? এই দুইটা কারণে, যে 111 আনছে এবং পরবর্তীতে জেনারেল মইনের সাথে ভারত ভিজিট করে পরবর্তী 15 বছর আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, হত্যা খুনের একটা শাসনের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে যিনি ইনভলভ, সেই জেনারেল রুমির কাছে আপনি কেন ক্ষমা চাবেন? আপনি ক্ষমা চান যার জনগণের কাছে অন্য যে কোনো ব্যাপারে, বাট জেনারেল রুমি আমার হিসেবে ক্ষমা চাবার মতন কোনো লোক না। সরি, আমি আপনাকে হয়তো উপদেশ দিয়ে দিব, আমাদের এক্সপেকটেশন, প্লিজ লোক চিনতে আপনারা আমাদের থেকে ভালো হওয়া উচিত।
সুমন ভাই, রাজনীতিবিদদের এই যে হিউমিলিটি, এটা খুব ভালো, মানে এটা একটা এক্সাম্পল উনি শুরু করতে চাচ্ছেন বা শুরু করলেন। এটা উনি আগেও দেখিয়েছেন যে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায়, তিনি কিন্তু ওনার একটা যাত্রা পথে যে শেখ মুজিবের কবর জিয়ারত করে আসছেন, তিনি একটা নতুন ধারা আনতে চাইছিলেন। কিন্তু ধরেন ওনার পরামর্শক কারা? এই রুমি সম্পর্কে আমি আপনি যতটুকু জানি, তারেক সাহেবের যিনি পরামর্শ দিচ্ছেন তিনি জানেন না। পরামর্শকরাই কিন্তু রাজনীতিবিদদেরকে ডোবায়। কারণ পরামর্শকদের কথা বলতে গেলে আমার তো মাথায় আগুন জ্বলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমি 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 নিজে খুব হতভম্ব হয়েছি যে আপনি রুমির কাছে কেন মাপছেন। হু ইজ রুমি? একটা ক্রিমিনাল কালপ্রিটের কাছে কেন আপনি সরি বলতে যাবেন? কিসের সরি? কেন সরি? ওই ব্যাখ্যা কি? ওই ঘটনাটা ব্যাখ্যা করে তারপরে আপনি বলেন যে সময় আপনি আজকে যে কথাটা বললেন একটা অফিসিয়াল ইয়েতে, যে এই ঘটনা তো আপনার নামে বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগ যে বয়ানগুলো ছাড়তেছে, বাজারে ছাড়ছে গত 17 বছরে, আপনি কি প্রকারান্তরে সেটা স্বীকার করে নিলেন না যে আপনার চরিত্রে এই দুর্বলতা আছে? এগুলা ভালো দিক। প্রচার করে যে সেনাবাহিনী তারেক সাহেবের উপরে খুব ক্ষিপ্ত, তারেক সাহেব সবার সঙ্গে মিসবিহেভ করছেন, এটা সেটা অনেক কথা বলছেন। তো আপনি এই আপনি তো প্রকারান্তরে সেটাকে এস্টাবলিশ করলেন। প্লাস আমি ব্যক্তিগতভাবে জানি, জনাব তারেক রহমানের সাথে দুইবার কথা বলার সুযোগ হয়েছে। উনি কিন্তু এই ধরনের কোনো মাইন্ডসেটের না যে সেনাবাহিনী। ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওনার বাবা এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া। উনি সেই পরিবারের মধ্যে বড়, সুতরাং আর্মির উপর ওনার কোনো ক্ষোভ থাকার, এবং উনি জানেন, উনি বুঝেছেন, আমরা বুঝে বলছি যে দেখেন, আপনাকে যদি কেউ নির্যাতন করে থাকে, আপনার মাকে খরচারা করে থাকে, সেই জিনিসগুলা, হ্যাঁ সেনাবাহিনীর লোকজন ছিল সেখানে, বাট সংস্থাটা কিন্তু সেনাবাহিনী না, বিজেপি ছিল, র্যাব ছিল, তারা ছিল, সরকার ছিল, আমি সরকার, তারা করেছে। তো ওনার কিন্তু আর্মির উপরে কোনো রাগ নাই, এবং আর্মির ভিতরে ওনার প্রচুর জনপ্রিয়তা আছে। বাট সেই জায়গাতে আমার হিসাবে এক্সপেকটেশন থাকবে আর একটু টেকনিক্যালি চলার জন্য, এবং কখনোই ভুল লোককে পাস দেওয়া যাবে না। ওটা, এবং আমার মনে হচ্ছে যে এখনো যে ওনার উপদেষ্টা যারা আছেন, যারা ওনাকে অ্যাডভাইস করেন, তাদের মধ্যে রয়ের ইনভলভমেন্ট আছে। তারা এখনো ওনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, এবং এইটা হচ্ছে তার আরেকটা বড় উদাহরণ যে আমার জেনারেল রুমির কাছে কেন আপনাকে সরি বলতে হবে, এটাই আমি গত কয়েকদিন ধরে বোঝার চেষ্টা করতেছি বিভিন্ন সূত্রে। আমার কাছে হিসাব মিলছে না। মেজর সুমন আহমেদ, আমরা অনুষ্ঠান আর লম্বা করতে চাই না। আমরা হাদির জন্য দোয়া করছি, ওসমান হাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে হাদি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। এবং আজকে একটা সংবাদ আমি একটু দেখাতে চাই। ডক্টর ইউনুস সেই বলেছেন যে এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপরে আঘাত। নাটক কম করো ইউনুস, তোমার কাছে সকল ক্ষমতা থাকার পরেও এইসব কাহিনী করার মতো কোনো দরকার নাই। এই বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা, এসব ফালতু কথা আমরা শুনছি হাসিনার আমলে বহুত, এখন এগুলো শুনতে চাই না। আপনার ব্যক্তিগত ক্যারিশমা, আপনার নোবেল, আপনার 3-0, আপনার ওয়ার্ল্ড জয়, সবাই আপনার চেষ্টা করে, ওগুলো আপনি ধুয়ে পানি খান। অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আপনাকে যে প্রত্যাশা নিয়ে আমরা বসিয়েছিলাম, আপনি সেই প্রত্যাশার মধ্যে পানি ঢেলে দিয়েছেন। আপনি নিজের ধান্দা ছাড়া কিছুই করেন না, এটা হচ্ছে বাস্তবতা। আই এম সরি টু সে, এটার বাইরে এই মুহূর্তে আর বলার কিছু নাই। কারণ এত কিছুর পরেও, প্রকাশ্যে হুমকি, প্রকাশ্যে ইয়ে করার পরেও আপনি কিছুই করেন নাই। আপনি সকল অপদার্থকে নিয়ে বসাইছেন আপনার আশেপাশে। ওই যে পুলিশের অ্যাডভাইজার একটা বসাইছেন না, কি নাম, ওই যে আগের আইজিপি ছিল, খোদাবক্স এক অপদার্থ, বাহাদুর আরেক অপদার্থ, এই আপনার কি বলে এই নিরাপত্তা উপদেষ্টা আরেক অপদার্থ, জেনারেল হাফিজ আরেক অপদার্থ, সব অপদার্থরে নিয়ে আপনি এক মেলা বসাইছেন। কিছু হইলেই বলেন যে ছাত্ররা আমাদের বসাইছে, জুলাই বিপ্লব বেচতেছেন, জুলাই বিপ্লবের বই দিতেছেন, আপনি মহান সাজার চেষ্টা করতেছেন। ফাইজলামি বন্ধ করেন, বিদায় হন। নির্বাচন কোনোভাবেই ঠেকানো যাবে না, নির্বাচন হবে, আপনি ভাই বিদায় হন। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে আমি 4 জনকে জানি, তারা এই প্রটোকলের আরাম থেকে বেরোতে চাচ্ছে না, মুখে অনেক ভালো কথা বলতেছে। আমি হুঁশিয়ারি দিলাম যে নির্বাচন বানচালের সঙ্গে কোন রকমের কোনো চেষ্টা সহ্য করা হবে না। এটা হচ্ছে ফাইনাল কথা। আপনাদের শেষ কোনো মন্তব্য থাকে? আমারও হাদির জন্য দোয়া থাকবে, বাকি সবাইকে সতর্ক থাকার জন্য বলবো। বাট সে কারণে আমরা ভীত হব না। আমরা যে রাস্তায় চলতেছি, 2000 শহীদ প্রাণ দিয়েছেন, সেই বিজয়টাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত হাঁটতে হবে, শেষ কদম পর্যন্ত সেখানে। এবং তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন, সেটা বানচালের একটা স্টেপ হিসেবে আমি মনে করি এই জিনিসটা করা হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে। সেটা যারা করতে যাচ্ছে তারা আমাদেরকে ইনশাআল্লাহ দাবায় রাখতে পারবে না। অবশ্যই না, অবশ্যই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, হিসাবে আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমাদের পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সেনাবাহিনী বলেন, সব জায়গাতেই এখনো ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা সক্রিয়। খুবই আনফরচুনেট যে ডক্টর ইউনুস গত 16 মাসেও এদেরকে দমন করতে পারে নাই। আপনারা দেখলেন যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে হাদির উপরে গুলি করার জন্য, সেই সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেপ্তার হলেও কোনো এক অজানা কারণে জামিন পেয়ে গেছে, বের হয়ে গেছে, এবং সে আবার এরকম একটা নির্মম ঘটনা ঘটিয়েছে। তো এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আমি জানি, এগুলো কখনো বেরোবে না। কারণ আমরা যারাই বসাই সেই মানে কি বলবো, আমাদের স্বপ্নগুলোকে ভঙ্গ করে। সর্বশেষ ডক্টর ইউনুসও সেই কাজটাই করছে, গত 16 মাসে কিছুই শিখতে পারে নাই। আমি যেটা বারবার বলছি, সে জুলাইয়ে বেঁচে নিজের স্বার্থ আদায় করছে, নিজের দিকে যাচ্ছে। এবং ছাত্র যারা বসেছিল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন, মাহফুজ আলম বলেন, নাহিদ বলেন, তারাও আসলে ডিরেইলড হয়ে গেছিল। মাহফুজ আলম কি মেটাকুলার ডিজাইন, কি নতুন মায়া বন্দোবস্ত, ফালতু সব বক্তৃতা ঝাড়ছে। জুলাই বিপ্লবীদের নিরাপত্তায় তারা কেউই কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। জুলাই বিপ্লবীরা হুমকির মুখে। এখন আপনারা যেটা দেখেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন সকালবেলায় জুলাই সনদের ধারা পরিবর্তন হয়েছে, সংশোধিত হয়েছে, যেটি আগে হয় নাই। তো ইউনুস একটা জগাখচিত নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও নির্বাচন হতে হবে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে হবে। এইসব অপদার্থদের শাসনে আমরা থাকতে চাই না। ফ্যাসিস্ট শাসনের পরে আমরা একটা অপদার্থ শাসনে ঢুকছি, এখান থেকে আমরা বের হয়ে আমরা একটা রাজনৈতিক শাসনে যাই। আমাদের দেশ আমরা ঠিক করবো। জুলাই বিপ্লবে ছাত্র জনতা, সাধারণ মানুষ যে শক্তি এবং ঐক্য দেখিয়েছে, সেই ঐক্য এখন আবারও প্রয়োজন। এবং
হাসিনার ফ্যাসিস্ট গ্রুপ যারা এখনো হাসিনা লেজ তুলে পালিয়ে যাওয়ার পরেও ভাবছে যে হাসিনা আবার ফিরে আসবে, তাদের আবার সুদিন আসবে, তাদের জন্য এই ছাত্র জনতার এই গ্রুপটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর থ্রেট। আমার মনে হয় না তারা নানা রকমের অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে, কিন্তু বাস্তবে তারা সফল হবে। আমরা পর্যবেক্ষণ করছি, আবারও ওসমান হাদির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হাদি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে। দেশবাসীর কাছে আমরা হাদির জন্য দোয়া চাই। আবার আসুন সবাই মিলে সর্বন্তকরণে হাদির জন্য প্রার্থনা করি যেন হাদি সুস্থ হয়ে আসেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া একই হসপিটালে আছেন, তিনিও জীবন মৃত্যু সন্ধিক্ষণে, আমরা তার জন্য প্রার্থনা করি। কারণ আমাদের দেশের স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে এই দুটির যদি আমরা কোনো খারাপ খবর পাই, তাহলে এটার অন্যরকম খারাপ প্রভাব আমাদের দেশে এবং রাজনীতিতে পড়বে। আল্লাহ আমাদেরকে সেটা থেকে রক্ষা করুন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ।